অফিসে মন দিয়ে কাজ করছেন, বেশ মনোযোগ দিয়ে। এমন সময় ধরুন বস এসে বললেন, এই প্রেজেন্টেশনের একদম শেষে আপনার টিমের আপডেটটা নিয়ে মিনিট দুয়েক যদি একটু বলেন। হ্যাঁ, এটা তো প্রায়ই হয়। আর যেই না বলা, সঙ্গে সঙ্গে বুকটা কেমন ধরফর করে ওঠে, গলা শুকিয়ে কাঠ, আর মাথায় যেন কিচ্ছু আসছে না, সব গুলিয়ে যাচ্ছে। এই অনুভূতিটা কি খুব চেনা লাগছে? অবশ্যই, খুবই পরিচিত। হঠাৎ করে কিছু বলতে হওয়ার এই চাপটা, প্রস্তুতির অভাব, এটা অনেকের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। ঠিক, এটা খুব স্বাভাবিক একটা প্রতিক্রিয়া, বিশেষ করে যখন একদম সময় পাওয়া যায় না আর একটা প্রত্যাশার চাপও তৈরি হয়ে যায়। আমাদের শরীর আর মন দুটোই তো এই চাপটা সঙ্গে সঙ্গে অনুভব করে। হ্যাঁ, করে। আর এই চ্যালেঞ্জটা ঠিক কিভাবে সামলানো যায় সেটাই কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা স্বতঃস্ফূর্ত বক্তৃতার কৌশল ও ভয় জয় বইটার কিছু অংশ থেকে সাহায্য নেব। আমাদের লক্ষ্যটা হলো বইটার গভীরে গিয়ে সেই সব ব্যবহারিক কৌশল আর মানসিক দৃষ্টিভঙ্গিগুলো খুঁজে বের করা, যা এই তাৎক্ষণিক কথা বলার ভয়টাকে কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে, আত্মবিশ্বাসে বদলে দিতে পারে, তাই তো? হ্যাঁ, একদম। চেষ্টা করব এমন কিছু সূত্র খুঁজে বের করতে যা আমাদের রোজকার জীবনে সহজেই কাজে লাগানো যায়। আচ্ছা, তার আমরা বইয়ের তথ্যগুলো একটু বিশ্লেষণ করে দেখব কিভাবে অপ্রত্যাশিত পরিস্থিতিতেও বেশ ক্লিয়ারলি এবং গুছিয়ে কথা বলা যায়। শুধু কৌশল নয়, এর পেছনের মনস্তাত্ত্বিক দিকগুলোও বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি ওই ভয়টা নিয়ে। অফিসের উদাহরণটা তো দিলাম। যখন একদম হঠাৎ করে কিছু বলতে হয়, তখন শুধু যে চিন্তা হারিয়ে যায় তা কিন্তু নয়, শরীরও যেন ঠিকমতো সঙ্গ দেয় না। হ্যাঁ, শরীর বিদ্রোহ করে বসে। ঠিক, বুক ধরফর করা, গলা শুকিয়ে যাওয়া, অনেকের হাতও অল্প অল্প কাঁপে, মাথাটা মনে হয় একদম ফাঁকা। এই লক্ষণগুলো তো অনেকেরই খুব চেনা, তাই না? হ্যাঁ, এই শারীরিক প্রতিক্রিয়াগুলো আসলে আমাদের স্নায়ুতন্ত্রের একটা খুব স্বাভাবিক সাড়া, যাকে বলে ফাইট অর ফ্লাইট রেসপন্স। ও আচ্ছা। মস্তিষ্ক যখন মনে করে যে একটা বিপদ আসছে, তখন শরীর সেটার জন্য নিজেকে প্রস্তুত করে। কিন্তু সমস্যাটা হলো, কথা বলার সময় এই প্রতিক্রিয়াটা উল্টো সমস্যা তৈরি করে ফেলে। ঠিক, এখানেই একটা খুব কাজের পদ্ধতির কথা আসে। সেটা হলো একটা মানসিক কাঠামো বা চিন্তার ছক ব্যবহার করা। মানসিক কাঠামো বা চিন্তার ছক? হ্যাঁ, শুনতে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে যে একটা কাঠামো আবার স্বতঃস্ফূর্ত হতে সাহায্য করে কি করে। কিন্তু আসল ব্যাপারটা হলো, এই কাঠামোটা আমাদের মস্তিষ্ককে একটা অবলম্বন দেয়, চিন্তাগুলো গোছানোর একটা জায়গা পায়, আর তাতে চাপটাও অনেকটা কমে আসে। ইন্টারেস্টিং। কাঠামো দিয়ে স্বতঃস্ফূর্ততা। একটা উদাহরণ দিলে মনে হয় ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন রহিমের কথা। খুব ব্রিলিয়েন্ট ছেলে, নিজের কাজ দারুণ বোঝে, কিন্তু ওর সমস্যা একটাই, হঠাৎ কেউ কিছু জিজ্ঞেস করলে ওর মাথাটা কেমন ফাঁকা হয়ে যায়। এটা অনেকেরই হয়। তো একদিন একটা মিটিং চলছে, বস জিজ্ঞেস করলে, রহিম, এই যে প্রজেক্টটা চলছে, এটা স্ট্যাটাস কি? মুহূর্তের জন্য রহিম একদম থমকে গিয়েছিল। সেই পুরনো ভয়টা আবার ফিরে এসেছিল। এই থমকে যাওয়াটাই তো স্বাভাবিক প্রতিক্রিয়া। তারপর সে কি করল? রহিম এবার একটা নতুন জিনিস চেষ্টা করল। ও মনে মনে ভাবল, আচ্ছা, আমি 3টা পয়েন্টে বলবো। শুধু এই ভাবনাটাই ওকে খুব সাহায্য করল। আচ্ছা। সে প্রথমে বলল প্রজেক্টের এখনকার অবস্থাটা কি, কি হয়েছে। তারপর বোঝালো এই ধাপটা এখন কেন জরুরি, আর একদম শেষে জানালো এরপর তাদের ঠিক কি করতে হবে, এখন কি করণীয়। খুব সহজ সাধারণ একটা কাঠামো। বাহ, খুবই সরল। আর ফলাফল কেমন হলো? দারুণ। সবাই খুব মন দিয়ে শুনল, আর কথা বলতে বলতেই রহিমের নিজের ভয়টাও আস্তে আস্তে কেটে গেল। ওর মনে হচ্ছিল যেন একটা অদৃশ্য ম্যাপ ওকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। রহিমের এই অভিজ্ঞতাটা কিন্তু কাঠামোর আসল শক্তিটা খুব ভালোভাবে তুলে ধরে। দেখুন, যখন আমাদের মস্তিষ্ক খুব চাপের মধ্যে থাকে, তখন সে একসঙ্গে অনেক কিছু নিয়ে ভাবতে পারে না। ঠিক, একটা সরল কাঠামো যেমন রহিম ব্যবহার করল, কি, কেন, এরপর কি, এটা মস্তিষ্ককে একটা নির্দিষ্ট পথে চালিত করে। এতে গুছিয়ে তো বলাই যায়, তার সাথে আত্মবিশ্বাসও বাড়ে, কারণ বক্তা জানেন যে এরপর তাকে কি বলতে হবে। শ্রোতাদের জন্য সুবিধা হয় নিশ্চয়ই। অবশ্যই, শ্রোতাদের জন্য এটা সুবিধাজনক। তারা মূল বিষয়গুলো সহজে ধরতে পারে।
আর এটা শুধু অফিসের মিটিংয়ের জন্য নয়, যে কোনো আলোচনার ক্ষেত্রেই কিন্তু এটা কাজে লাগানো যেতে পারে। তার মানে চাপ কমাতে কাঠামো একটা বড় অস্ত্র। কিন্তু অনেক সময় দেখা যায় কাঠামো হয়তো মাথায় আছে, কিন্তু তাও গলাটা কেমন কাঁপে বা শ্বাস নিতে কষ্ট হয়। রহিমের ক্ষেত্রেও নাকি শুরুতে একটু সমস্যা হচ্ছিল। ঠিক বলেছেন, মানসিক প্রস্তুতির পাশাপাশি এই শারীরিক প্রতিক্রিয়াটাকেও সামলাতে হয়। এখানেই আসে আমাদের দ্বিতীয় কৌশলটা, বইয়ে যেটাকে বলা হয়েছে রুল অফ লাং। সহজ কথায় গভীর শ্বাস নেওয়া। গভীর শ্বাস। হ্যাঁ, রহিম যখন বুঝতে পারল যে ওর গলাটা একটু কাঁপছে, সে তখন সচেতনভাবে কয়েকবার লম্বা শ্বাস নিল এবং ধীরে ধীরে ছাড়ল। এই খুব সাধারণ কাজটা আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে তোলে, আচ্ছা। যেটা শরীরকে শান্ত হওয়ার জন্য সংকেত পাঠায়। ফলে হৃৎস্পন্দন স্বাভাবিক হতে শুরু করে, পেশিগুলো শিথিল হয়। এটা অনেকটা শরীরকে বোঝানোর মতো যে সব ঠিক আছে, চিন্তার কিছু নেই, কোনো বিপদ নেই। বাহ, দারুণ তো! তাহলে মানসিক কাঠামোর সাথে এই শারীরিক কৌশল মানে গভীর শ্বাস নেওয়া, এই দুটো মিলিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি সামলানোটা বেশ সহজ হয়ে যেতে পারে। হ্যাঁ, পারে। আচ্ছা, এবার একটু অন্যরকম পরিস্থিতির কথা ভাবি। ধরুন মায়ার গল্প। সে এক বিয়ের অনুষ্ঠানে গেছে, বেশ আনন্দ করছে। হঠাৎ অনুষ্ঠানের যিনি সঞ্চালক, তিনি মায়াকে ডেকে বললেন নবদম্পতিকে নিয়ে কিছু বলতে, মানে একটা টোস্ট দিতে হবে। মায়া তো একেবারেই অপ্রস্তুত, কিছু ভাবার নেই। এটাও কিন্তু খুব পরিচিত একটা সামাজিক পরিস্থিতি, যেখানে অনেকেই বেশ অপ্রস্তুত হয়ে পড়েন। টোস্ট দিতে বলাটা বেশ কমন। হ্যাঁ, কিন্তু মায়াও খুব তাড়াতাড়ি মনে মনে একটা কাঠামো তৈরি করে নিল। ওর কাঠামোটা ছিল এই রকম: ১. উপলক্ষ্যটা কি? ২. আমি বর বা কনেকে কিভাবে চিনি? ৩. তাদের নিয়ে ছোট্ট একটা ব্যক্তিগত স্মৃতি বা কোনো গল্প। আর ৪. শুভেচ্ছা আর ধন্যবাদ। খুব সুন্দর আর সহজ কাঠামো। একদম। এই ছকটা ধরে সে বলতে শুরু করল। প্রথমে আজকের এই আনন্দের কারণটা উল্লেখ করল, তারপর জানালো যে সে কনের ছোটবেলার বন্ধু। এরপর কনের সাথে ছোটবেলার একটা মজার স্মৃতি বলল, আর শেষে নবদম্পতিকে অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করল। চমৎকার। আর শ্রোতাদের প্রতিক্রিয়া কেমন ছিল? অসাধারণ। সবাই খুব এনজয় করেছে, প্রচুর হাততালি দিয়েছে, কেউ কেউ নাকি একটু আবেগপ্রবণও হয়ে পড়েছিল। মায়া পরে বলছিল, ও যদি খুব গুরুগম্ভীর বা জটিল কিছু বলতে চেষ্টা করত তাহলে হয়তো গুলিয়ে ফেলত। কিন্তু এই সরল কাঠামো আর ব্যক্তিগত ছোট্ট গল্পটা ওর বক্তব্যকে অনেক বেশি আন্তরিক আর মনে রাখার মতো করে তুলেছিল। মায়ার এই উদাহরণটা কাঠামোর কার্যকারিতার সাথে সাথে আরেকটা জরুরি দিকও সামনে আনছে, সেটা হলো গল্পের শক্তি। গল্পের শক্তি। হ্যাঁ, একটা প্রাসঙ্গিক ছোট্ট ব্যক্তিগত গল্প বা কোনো স্মৃতি যদি বক্তব্যের সাথে জুড়ে দেওয়া যায়, তাহলে সেটা অনেক বেশি মানবিক আর আকর্ষণীয় হয়ে ওঠে। এটা শ্রোতাদের সাথে একটা গভীর ভাবনাত্মক সংযোগ তৈরি করে। ঠিক। আর এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারি, প্রস্তুতি মানে কিন্তু সবসময় লম্বা স্ক্রিপ্ট লেখা নয়। অনেক সময় একটা কার্যকর কাঠামো আর একটা ছোট্ট প্রাসঙ্গিক গল্পই যথেষ্ট। একদম ঠিক। আর পরিস্থিতি অনুযায়ী কাঠামো তো বদলে নেওয়া যেতে পারে। যেমন ধরুন তনুর ঘটনাটা। সে একটা চাকরির ইন্টারভিউ দিচ্ছিল। ইন্টারভিউয়ার তাকে প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি কাজের চাপ কিভাবে সামলান? বেশ কঠিন প্রশ্ন, কিন্তু চট করে গুছিয়ে বলাটা বেশ মুশকিল। হ্যাঁ, ইন্টারভিউতে এরকম পরিস্থিতি আসতেই পারে, আর সেখানে গুছিয়ে উত্তর দেওয়াটা তো খুবই জরুরি। তনু তখন ব্যবহার করল ADD প্যাটার্ন, মানে এ অ্যান্সার, সরাসরি উত্তর; ডি ডিটেল, উদাহরণ দিয়ে বিস্তারিত বলা; ডি ডেসক্রাইব, ফলাফল বা উপকারটা বর্ণনা করা। এডিডি প্যাটার্ন। আচ্ছা। সে প্রথমে সরাসরি উত্তরটা দিল যে সে কাজগুলোকে প্রায়োরিটি অনুযায়ী সাজিয়ে আর লিস্ট তৈরি করে চাপ সামলায়। এরপর ডিটেল হিসেবে সে তার আগের অফিসের একটা বেশ চ্যালেঞ্জিং প্রজেক্টের উদাহরণ দিল, যেখানে সে এই পদ্ধতি ব্যবহার করে সফল হয়েছিল। ও, উদাহরণ দিয়ে বুঝিয়ে বলল। হ্যাঁ, আর শেষে ডেসক্রাইব অংশে সে ব্যাখ্যা করল যে এইভাবে কাজ করার ফলে শুধু তার নিজের চাপই কমেনি, বরং টিমের পারফরম্যান্সও আগের চেয়ে ভালো হয়েছিল। এটা তো খুবই গোছানো আর বেশ প্রভাবশালী একটা উত্তর। কাঠামোটা ওর চিন্তাকে সাজাতে দারুণ সাহায্য করেছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবং ইন্টারভিউয়ার খুব পজিটিভলি নিয়েছিলেন ব্যাপারটা। তনুর কাছে কিন্তু কোনো তৈরি করা উত্তর ছিল না, কিন্তু ওই ADD কাঠামোটা ওকে তাৎক্ষণিকভাবে একটা স্পষ্ট এবং বেশ আত্মবিশ্বাসী উত্তর দিতে সাহায্য করেছিল। এই যে তিনটে উদাহরণ আমরা দেখলাম, রহিম, মায়া আর তনু,
এগুলো কিন্তু পরিষ্কারভাবে দেখাচ্ছে যে একটা উপযুক্ত কাঠামো অপ্রত্যাশিত পরিস্থিতিতে কথা বলার চাপ কমাতে আর বক্তব্যকে গুছিয়ে তুলতে কতটা শক্তিশালী ভূমিকা রাখতে পারে। ঠিক। পরিস্থিতি অনুযায়ী কাঠামোটা ভিন্ন হতে পারে, কখনো হয়তো 3 দফা, কখনো গল্পভিত্তিক, আবার কখনো এডিটি প্যাটার্ন। মূল বিষয়টা হলো একটা সরল কিন্তু কার্যকর কাঠামো খুঁজে বের করা, যা সেই নির্দিষ্ট মুহূর্তের জন্য উপযুক্ত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এগুলো কোনো রকেট সায়েন্স নয়। সামান্য একটু অনুশীলন করলেই যে কেউ এগুলো আয়ত্ত করতে পারে। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে, এত সব কৌশল ব্যবহার করার পরেও যদি ভুল হয়ে যায়, মানে যদি কথা আটকে যায় বা ধরুন ভুল কোনো তথ্য দিয়ে ফেললাম, সেই ভয়টা তো আরও বেশি কাজ করে। ভুল করলে কি শ্রোতারা আমাদের অযোগ্য ভাববে? এটা খুব জরুরি একটা প্রশ্ন তুলেছেন, কারণ এই ভুলের ভয়টাই অনেক সময় আমাদের সবচেয়ে বেশি আড়ষ্ট করে ফেলে। এর উত্তরে বইয়ে ম্যাট অ্যাব্রাহামসের একটা খুব চমৎকার ধারণার কথা বলা হয়েছে, মিসড টেক। মিস্টেক নয়। হ্যাঁ, মিসড টেক। তিনি বলছেন, ভুলকে মিস্টেক না ভেবে মিসড টেক হিসেবে দেখুন, অনেকটা সিনেমার শুটিংয়ের মতো। সিনেমার শুটিং কিভাবে? মানে একটা শট যদি ঠিকঠাক না হয় তখন যেমন আবার নেওয়া হয়, যেটাকে বলে রিটেক, ঠিক তেমনই কথা বলার সময় ভুল হলে সেটা শুধরে নেওয়ার সুযোগ থাকে। কিন্তু কথা বলতে বলতে থেমে গিয়ে যদি ভুল শুধরে নিই, সেটা কি আরও বেশি চোখে লাগে না? বা লোকে ভাবে না যে বক্তা অপ্রস্তুত? এখানেই আসল মনস্তাত্ত্বিক ব্যাপারটা। যখন আমরা ভুলটা স্বীকার করে খুব সহজভাবে বলি, দুঃখিত, আমি সম্ভবত বিষয়টাকে ঠিক পরিষ্কার করতে পারিনি, আমি আসলে বলতে চাইছি যে, অথবা একটু গুছিয়ে বলি, মূল বিষয়টা হলো তখন শ্রোতারা সাধারণত এটাকে খারাপ ভাবেন না। তাই? হ্যাঁ, বরং এই সততার স্বচ্ছতা বক্তার প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা আরও বাড়িয়ে দেয়। তারা বুঝতে পারে যে বক্তা নিখুঁত হওয়ার ভান করছেন না, বরং সঠিক তথ্য বা স্পষ্ট ধারণা দিতে তিনি আন্তরিক। ভান করার চেয়ে সত্যতা কিন্তু সবসময় অনেক বেশি শক্তিশালী। ঠিক বলেছেন। ভুলকে গ্রহণ করার এই মানসিকতাই আসলে চাপ কমায়। একদম। পারফেকশনিজম বা সবকিছু নিখুঁত হতেই হবে, এই অতিরিক্ত চাপ থেকে বেরিয়ে আসতে পারলে ভুলের ভয়টাও অনেক কমে যায়। আর সততার সাথে ভুল স্বীকার করা বা সেটা শুধরে নেওয়াটা শ্রোতাদের সাথে একটা মানবিক সংযোগও তৈরি করে। তারা বক্তাকে একজন সাধারণ রক্তমাংসের মানুষ হিসেবেই দেখে, কোনো রোবট হিসেবে নয়। ভুলের ভয় কাটানোর সাথে সম্পর্কিত একটা বেশ ইন্টারেস্টিং আইডিয়া হল ডেয়ার টু বি ডাল, মানে সরল হওয়ার সাহস রাখা। এর মানে কি যে আমাদের বক্তব্য আকর্ষণীয় করার চেষ্টাই করা উচিত না? না না, ঠিক তা নয়। ওই যে আমিনার উদাহরণটা মনে পড়ছে। সে একবার খুব চেষ্টা করেছিল বেশ অলংকারপূর্ণ ভারী ভারী শব্দ ব্যবহার করে কথা বলতে, কিন্তু পরে দেখা গেল কেউ সেভাবে মনে রাখেনি। কিন্তু পরে যখন সাধারণ সহজ ভাষায় বলল, সেটাই সবার মনে গেঁথে গেল। তাহলে কি সরলতাই আসল কথা? কিন্তু সরল হলে কি আকর্ষণটা একটু কমে যায় না? এখানে ডাল বা নিরস হওয়ার কথা বলা হচ্ছে না, বরং বলা হচ্ছে অপ্রয়োজনীয় জটিলতা এড়িয়ে যাওয়ার কথা। সরলতার আসল শক্তিটা হলো তার স্পষ্টতায়। স্পষ্টতায়? হ্যাঁ, যখন আমরা সহজ পরিচিত শব্দ ব্যবহার করি, ছোট ছোট বাক্য বলি, তখন শ্রোতাদের বুঝতে সুবিধা হয়। তাদের মস্তিষ্কের ওপর অহেতুক চাপ কম পড়ে, তারা মূল বক্তব্যে মনোযোগ দিতে পারে, শব্দের মার প্যাচে হারিয়ে যায় না। আচ্ছা। আর সরল ভাষা সহজে মনেও থাকে। আসলে নিজের চিন্তাকে সহজ ভাষায় প্রকাশ করতে পারাটা কিন্তু বিষয়ের ওপর গভীর দখল এবং আত্মবিশ্বাসেরই পরিচায়ক। এটা দুর্বলতা নয়, বরং এটা বুদ্ধিমত্তার লক্ষণ। তার মানে আকর্ষণীয় হওয়া মানে কঠিন শব্দ ব্যবহার করা নয়? না, আকর্ষণীয় হওয়া মানে হল বিষয়ের সাথে শ্রোতাকে সংযুক্ত করতে পারা, আর সেটা সহজ সরল ভাষাতেই কিন্তু সবচেয়ে ভালোভাবে করা যায়। বাহ, চমৎকার ব্যাখ্যা। তার মানে সরলতা মানেই হল স্পষ্টতা আর সংযোগ। আচ্ছা, তাহলে এই যে এতগুলো কৌশল নিয়ে কথা বললাম, কাঠামো, শ্বাস নেওয়া, ভুলকে গ্রহণ করা, সরল হওয়া, এগুলোকে বাস্তবে প্রয়োগ করতে তো একটু অনুশীলন লাগবেই। শ্রোতাদের জন্য কোনো সহজ অনুশীলন আছে কি, যা তারা চেষ্টা করে দেখতে পারেন? অবশ্যই আছে। ধরুন কেউ আপনাকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনারা যে কাজটা করেন বা ধরুন যে প্রোডাক্টটা বানান, সেটা আসলে কিভাবে সাহায্য করে? তখন আপনি হয়তো চট করে ওই 3 দফা কাঠামোটা ব্যবহার করতে পারেন। 3 দফা কাঠামো কিভাবে? শুরুতেই বলুন, আচ্ছা, আমি 3টি প্রধান উপায়ের কথা বলতে পারি।
এই কথাটা আপনাকে একটু ভাবার সময় দেবে আর শ্রোতাকেও প্রস্তুত করবে যে আপনি কি বলতে চলেছেন। হুম। এরপর পয়েন্টগুলো বলুন। প্রথমত, এটা আমাদের ক্লায়েন্টদের সময় বাঁচায়। দ্বিতীয়ত, এটা তাদের খরচ কমাতে সাহায্য করে। আর তৃতীয়ত, এটা তাদের কাজের যে প্রক্রিয়া সেটাকে অনেক সহজ করে তোলে। ঠিক। আর শেষে একটা ছোট্ট উপসংহার টানতে পারেন, যেমন সব মিলিয়ে আমাদের মূল লক্ষ্য হল কাজের এফিসিয়েন্সি বাড়ানো। দেখুন, খুব সহজ কিন্তু বেশ গোছানো এবং প্রভাবশালী একটা উত্তর কিন্তু তৈরি হয়ে গেল। এটা সত্যি খুব কাজের মনে হচ্ছে। একদম স্পষ্ট, সংক্ষিপ্ত আর মনে রাখার মতো। একদম। তাহলে আজকের আলোচনা থেকে মূল যে বিষয়গুলো উঠে এলো সেগুলোকে যদি একটু গুছিয়ে বলি, প্রথমত, স্বতঃস্ফূর্তভাবে কথা বলার যে ভয় সেটাকে স্বাভাবিক হিসাবে মেনে নেওয়া। দ্বিতীয়ত, পরিস্থিতি অনুযায়ী একটা মানসিক কাঠামো ব্যবহার করে নিজের চিন্তাকে গুছিয়ে নেওয়া। হ্যাঁ। তৃতীয়ত, শারীরিক চাপ কমাতে গভীর শ্বাসের মতো সহজ কৌশল প্রয়োগ করা। চতুর্থত, নিখুঁত হওয়ার অতিরিক্ত চাপ ঝেড়ে ফেলে ভুলকে স্বাভাবিকভাবে গ্রহণ করা এবং প্রয়োজনে সেটা শুধরে নেওয়া। আর পঞ্চমত? এবং পঞ্চমত, অপ্রয়োজনীয় জটিলতার চেয়ে সরলতাকে বেশি গুরুত্ব দেওয়া, কারণ স্পষ্টতাই হল সবচেয়ে শক্তিশালী যোগাযোগের মাধ্যম। হুম। আর এই কৌশলগুলো কিন্তু শুধু আনুষ্ঠানিক কোনো বক্তৃতা বা প্রেজেন্টেশনের জন্য নয়, আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো পরিস্থিতিতে, ধরুন মিটিং, বন্ধুদের আড্ডা, কোনো আলোচনা, যেখানেই অপ্রত্যাশিতভাবে কথা বলতে হতে পারে, সেখানেই এগুলো কাজে লাগতে পারে। কারণ এই ধরনের পরিস্থিতি তো এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব। একদম ঠিক। আমাদের আজকের এই গভীরে যাওয়ার উদ্দেশ্যও তো এটাই ছিল। ভয়কে জয় করার জন্য কিছু সহজ কিন্তু খুব শক্তিশালী হাতিয়ার খুঁজে বের করা, যা দিয়ে স্বতঃস্ফূর্তভাবে কথা বলার সময় আমরা আরও বেশি আত্মবিশ্বাসী হতে পারি। ঠিক। আমরা দেখলাম একটা ভালো কাঠামো, ঠিক সময় শ্বাস নেওয়া, সরল ভাষায় কথা বলা আর ভুলকে সহজভাবে মেনে নেওয়ার মতো বিষয়গুলো আমাদের সেই আত্মবিশ্বাস অর্জনে সত্যিই সাহায্য করতে পারে। আর শেষ করার আগে শ্রোতাদের জন্য বইয়ের একটা ভাবনা বা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, আপনার নিজের ব্যক্তিগত বা পেশাগত জীবনের ঠিক কোন ক্ষেত্রগুলোতে আপনি চান যে ভয় না পেয়ে আরও গুছিয়ে এবং আত্মবিশ্বাসের সাথে নিজের মনের কথাগুলো বলতে পারতেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা কি হতে পারে? কর্মক্ষেত্রে আপনার নতুন আইডিয়াগুলো সবার সামনে তুলে ধরা, অথবা ক্লাসে কোনো প্রশ্ন করা, কোনো সামাজিক অনুষ্ঠানের নতুন মানুষের সাথে হয়তো কথা বলা, নাকি পারিবারিক কোনো আলোচনায় নিজের মতামতটা স্পষ্টভাবে জানানো। যে কোনো কিছুই হতে পারে। হ্যাঁ, আপনার উত্তরটা যাই হোক না কেন সেটাই হতে পারে। এই কৌশলগুলো নিয়মিত চর্চা করার আপনার প্রথম ধাপ, আপনার নিজের সেই জায়গাটা খুঁজে বের করা। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।